নমস্কার, গ্লোরিফাইন বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনার কি তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছেন? মানে আমি বলতে চাইছি, গত 3 সপ্তাহ আগে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, আজ তাতে 1 ডজনেরও বেশি দেশ সেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট এখন অগত্যা 15 দফা যুদ্ধবিরতি চাইছেন। আর ইরান তাতে অসম্মতি ও ইসরায়েলের অনীহা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আর সেই কারণেই অনেকে ভাবছেন যে এখান থেকে বেরিয়ে আসার কি কোনো পথ আছে, নাকি পুরো পরিস্থিতিটা আরও জটিল হয়ে আরও একটি অত্যন্ত বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রশ্নটা চারিদিকে ঘুরপাক খাচ্ছে যে আমরা কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা এক অনিশ্চিত পৃথিবীতে বাস করছি, যেখানে বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা এখন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সরাসরি যুদ্ধের আবহের মধ্যে রয়েছি। মধ্যপ্রাচ্যের এই গালফ রিজিয়নের এই যুদ্ধ অঞ্চল ছাড়াও আরও এমন কতগুলো ফ্রন্ট আছে যেখানেও কিন্তু উত্তেজনা প্রবল রয়েছে। যেমন পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান, ভারত ও চীনের সীমান্ত। তাই বর্তমান সময়ে সংঘাত ছড়িয়ে পড়া নিয়ে চিন্তিত হওয়াটা কোনো বোকামি বা কল্পনাপ্রসূত নয়। এখন ইতিহাসবিদরা একে প্রায় স্লিপ ওয়াকিং ইনটু দ্য ওয়ার বলে থাকেন, অর্থাৎ ঘুমের ঘোরে যুদ্ধে জড়িয়ে পড়া বলে অভিহিত করেন। বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার উত্তেজনা বিশ্লেষণ করলে সেখানে ভুল বোঝাবুঝি আর পিছিয়ে আসতে না পারা একটা বড় কারণ দেখতে পাওয়া যায় যুদ্ধটাকে বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য। কেন আমরা একে ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে তুলনা করছি, মানে ওয়ার্ল্ড ওয়ারের দিকে কেন এগিয়ে যাচ্ছি, কথাটা বলছি কেন, আমরা এখানে সেটাই আলোচনা করার চেষ্টা করব। এটা আলোচনা শুরু করার আগে আমার আপনাদের কাছে বিনীত নিবেদন থাকবে যে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিবেদনটার শেষে একটি লাইক এবং প্রতিবেদনটি শেয়ার করুন, যাতে আমি আরও এরকম মূল্যবান প্রতিবেদন আপনাদেরকে পেশ করতে পারি। ধন্যবাদ। শুরু করা যাক আজকের আমাদের প্রতিবেদন। আমরা বললাম যে ওয়ার্ল্ড ওয়ারের দিকে বা বিশ্বযুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন বলছি? প্রথমে বোঝা যাক ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে এখানেও প্রতিটি পক্ষ ভাবছে তারা কেবল প্রতিরোধ গড়ছে। প্রথম বিশ্বযুদ্ধ অস্ট্রিয়া হাঙ্গেরি ভেবেছিল তারা সার্বিয়াকে একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা নেবে সার্বিয়ার বিরুদ্ধে, তাতেই যুদ্ধটা শেষ হয়ে যাবে। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি সেইটা একটি বিশ্বযুদ্ধে বা বৈশ্বিক মহাযুদ্ধের রূপ নেবে। ইরানও এখন মনে করছে ড্রোন ও মিসাইল হামলা করে ইসরায়েলকে ভয় পাওয়া যাবে, যুদ্ধ থেকে বিরত রাখা যাবে। আবার ইসরায়েল মনে করছে ইরানের প্রক্সি বা কমান্ডারদের উপর হামলা করে বা ইরানের উপর হামলা করে ইরানের রেজিমকে দুর্বল করা যাবে, রেজিম চেঞ্জ করা যাবে এবং ইরানকে দুর্বল করা যাবে। কিন্তু বাস্তবে হচ্ছে উল্টোটা। এক পক্ষের প্রতিরোধমূলক ব্যবস্থা অন্য পক্ষের কাছে আক্রমণ হিসাবে গণ্য হচ্ছে, যা সংঘাতকে আরও ব্যাপক আকারের দিকে নিয়ে যাচ্ছে এবং তাকে আরও উস্কে দিচ্ছে। এখন এটা গেল হচ্ছে আমরা বললাম ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন। সেকেন্ড আমরা বলতে পারি যে অনিচ্ছাকৃত যুদ্ধ, অ্যাক্সিডেন্টাল ওয়ার। কীরকম? প্রথম বিশ্বযুদ্ধে যেমন 1914 সালের 28শে জুন সারাজেভোতে অস্ট্রো হাঙ্গেরির সাম্রাজ্যের সিংহাসনের অধিকারী
আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিকে আততায়ীরা হত্যা করে বা নিহত করে। এই ঘটনাটি কার্যত প্রথম বিশ্বযুদ্ধের বারুদে অগ্নিসংযোগ করেছিল। হত্যাকাণ্ডের পর অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে এর জন্য দায়ী করে এবং সার্বিয়া এগেনস্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ হত্যার মতো একটি ঘটনা থেকে দাবানলের মতো ছবি ছড়িয়ে পড়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের আকার নিয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও একটি ছোট দুর্ঘটনা, যেমন ভুল করে যদি কোনো মার্কিন ঘাঁটিতে বা ইসরায়েলের কোনো জনবহুল এলাকাতে ইরান যদি মিসাইল নিক্ষেপ করে এবং তা যদি ভয়াবহ আকার নেয়, বড় ক্ষয়ক্ষতি হয়, বা ইসরায়েল দ্বারা নিক্ষেপিত মিসাইল দ্বারা ইরানের খার্গ দ্বীপ বা সাউথ পার্সে যদি বড় কোনো ক্ষয়ক্ষতি হয়, সাউথ পার্স গ্যাস ফিল্ডে যদি বড় কোনো ক্ষয়ক্ষতি হয় তাদের ইসরায়েলের বিমান হামলার ফলে, অথবা আমেরিকার মিত্রশক্তি কাতারের নর্থ ডোম বা নর্থ গ্যাস ফিল্ডে ও রাস লাফান শিল্পনগরীতে যদি বড় কোনো আক্রমণ করে বসে ইরান বা মিসাইল নিক্ষেপ করে বসে, এছাড়া যদি বিশ্বশক্তির মালিকাধীন ট্যাঙ্কার নৌজাহাজে আক্রমণ শুরু করে এবং যদি ইরান সংযুক্ত আরব আমিরাতের কোনো ডিস্যালিনেশন প্ল্যান্টে অর্থাৎ লবণাক্ত পানি শোধনাগারে কেন্দ্রে যদি আক্রমণ করে ধ্বংস করে দেয়, তাহলে কিন্তু পুরো অঞ্চলটি অনিচ্ছাকৃতভাবে এক মহাযুদ্ধের দিকে চলে যাবে। কোনো পক্ষই হয়তো এটা চায় না, কিন্তু পরিস্থিতির চাপে তাদেরকে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে এবং এখন তা হচ্ছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রক্সি বা জোটের জটিলতা। প্রথম বিশ্বযুদ্ধে 1914 সালেও যেমন দেশগুলি বিভিন্ন চুক্তির জালে আটকে একে অপরের হয়ে যুদ্ধে নেমেছিল, যেমন সার্বিয়ার সঙ্গে যে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণ করেছিল, সার্বিয়াকে সমর্থন করতে রাশিয়া যুদ্ধে নেমে পড়ে। জার্মানি তাদের মিত্র অস্ট্রো হাঙ্গেরির পক্ষ নিয়ে রাশিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আবার জার্মানি নিরপেক্ষ দেশ বেলজিয়াম আক্রমণ করলে বেলজিয়ামের নিরাপত্তার গ্যারেন্টার হিসাবে গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। বর্তমানে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র, তাদের মিত্রশক্তি দেশগুলো যেমন সিরিয়া, ইরাক, কাতার, বাহারিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এছাড়া ইরানের সাথে লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি জোট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন এক জায়গায় আগুন লাগলে এই আগুন গোটা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ছে। তার উপর যদি রাশিয়া বা চীন যদি ইরানকে খোলাখুলি সমর্থন করে ফেলে, তাহলে তা ভয়ানক আকার নেবে। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি নেতৃত্ব ও জেদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম নাৎসি বা জার্মানির ক্ষেত্রে যুদ্ধটা ছিল একজনের আদর্শ চাপিয়ে দেওয়া, অর্থাৎ হিটলারের আদর্শ চাপিয়ে দেওয়া, শেষে তার ধ্বংসাত্মক জেদ, হিটলারের ধ্বংসাত্মক যে জেদ, তার ফলস্বরূপ হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইরান ও ইসরায়েলের ক্ষেত্রেও বিষয়টি অস্তিত্ব রক্ষার লড়াই, অর্থাৎ ইরান মনে করে তাদের আদর্শিক বিপ্লব বিপন্নের মুখে, আর ইসরায়েল মনে করে তাদের মানচিত্রে টিকে থাকাটা হুমকির মুখে। এখানে কেউ কাউকে ছেড়ে দেওয়ার জায়গা নেই, ছেড়ে দেওয়া মানেই নিজের বিনাশ ডেকে আনা। নেতৃত্ব এখানে বড় ভূমিকা গ্রহণ করেছে। কীরকম না, হিটলারের মতো কোনো এখানে এক নায়ক
না থাকলেও উভয় পক্ষের এমন নেতৃত্ব আছে যারা অভ্যন্তরীণ চাপের মুখে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য যুদ্ধের ময়দানকে বেছে নিয়েছে। পিছু হটলে যদি দুর্বল মনে হয় এবং নিজের দেশের মানুষের কাছে তাদের জবাবদিহি করতে হবে, এই ভয়ানক পরিস্থিতিকে তারা আরও জটিল করে তুলছে। এখন অনেক সময় এই রাষ্ট্রগুলোকে পিছিয়ে আসার পথ পায় না। কেন? একে আমরা অনেক সময় বলে থাকি সেফ ফেস বা মর্যাদা রক্ষার লড়াই। ইরান যদি বড় কোনো হামলার পর পাল্টা জবাব না দেয়, তবে তাদের অভ্যন্তরীণ আঞ্চলিক প্রভাব ক্ষুণ্ণ হয়। আবার অপরদিকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ছাড় দেয়, অর্থাৎ ইরানের আক্রমণের প্রতি আক্রমণ বা ইরানকে যদি আক্রমণ না করে, তাহলে তারা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের ইমেজ তাদের নষ্ট হয়। এই কে আগে থামবে এই প্রতিযোগিতায় বড় যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে, অর্থাৎ বড় যুদ্ধের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন হিটলার ছিল, সেরকম বর্তমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তগুলিকে হিটলারের সাথে তুলনা করা যায়। তা বিশ্বযুদ্ধকে নিয়ে যাচ্ছে কিনা, এটা একটা আন্তর্জাতিক রাজনীতির একটা অত্যন্ত বিতর্কিত আলোচিত বস্তু। অনেকে ট্রাম্পের যে ফার্স্ট নীতি, অর্থাৎ আমেরিকা ফার্স্ট, এই নীতি উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের মধ্যে হিটলারের ছায়া দেখতে পান। উগ্র জাতীয়তাবাদ, যেমন হিটলার যেমন আর্য শ্রেষ্ঠত্ব, জার্মান জাতীয়তাবাদের কথা বলে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করেছিল। ট্রাম্পের একই রকম মেক আমেরিকা এগেইন, এই যে স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন, MAGA, মাগা, এই স্লোগানটি অনেকে এখন একইভাবে দেখছেন। সমালোচকদের মতে এটি অন্য দেশ বা জাতির প্রতি অসহিষ্ণুতা তৈরি করছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসা। হিটলার যেমন তার শাসনকালে অর্থাৎ ক্ষমতায় এসে হিটলার করেছিল লিগ অব নেশনস বা ভার্সাই চুক্তি থেকে বেরিয়ে এসেছিল, অমান্য করতে শুরু করেছিল। একই রকমভাবে ট্রাম্প তার শাসনকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, যেমন প্যারিস জলবায়ু চুক্তি, ইরান পারমাণবিক চুক্তি অমান্য করতে শুরু করে, এর থেকে বের হয়ে গেছেন। এছাড়া বর্তমানে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো থেকেও বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় এই একতরফা এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে একটা আস্থার সংকট তৈরি করে, যা যুদ্ধের ঝুঁকি বাড়ায়। পরবর্তী পয়েন্ট আমরা বলতে পারি ট্রেড ওয়ার, যা বিশ্বযুদ্ধের দিকে এগাচ্ছে, বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করছে বিশ্বযুদ্ধের দিকে। কীরকম? চীন এবং ভারতের সাথে ট্রাম্পের তীব্র বাণিজ্য সংঘাত বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে। ঐতিহাসিকভাবে দেখা গেছে অর্থনৈতিক অবরোধ বা বাণিজ্য যে যুদ্ধ অনেক সময় বড় যুদ্ধের দিকে, বড় রকম সংঘাতের দিকে নিয়ে যায়। এটা পর্যবেক্ষকরা এটা বড় সংঘাতের শুরুয়াত বলে মনে করে। এছাড়া পরবর্তী পয়েন্ট আমরা বলতে পারি অভিবাসন নীতি বা বর্ণবাদ। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলা, নির্দিষ্ট মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়গুলি অনেকে হিটলারের বৈষম্যমূলক নীতির সঙ্গে তুলনা করেন। এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির মধ্যে বিভেদ বাড়িয়ে দিচ্ছে, যা পরোক্ষভাবে সংঘাতের পথ প্রশস্ত করছে। নেক্সট, সংবাদ মাধ্যম বা প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত। কীরকম না, হিটলার যেমন সংবাদ মাধ্যমকে মিথ্যাবাদী সংবাদ মাধ্যম বা লুগেন প্রেস বলে অভিহিত করতেন। ট্রাম্প একইভাবে ফেক নিউজ মিডিয়ার, অর্থাৎ মূলধারার মিডিয়াকে ফেক নিউজ বা জনগণের শত্রু হিসাবে অভিহিত করেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর এই অনাস্থা
স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারে বলে অনেকে মনে করে। এর বিপরীত যুক্তিও আছে। অনেকে অবশ্য মনে করেন ট্রাম্পের সাথে হিটলারের তুলনা করাটা অতিরঞ্জিত, কারণ না, ট্রাম্প তার মেয়াদে নতুন বড় কোনো যুদ্ধে জড়াননি, বরঞ্চ আমেরিকা বড় কোনো যুদ্ধে জড়ায়নি, বরঞ্চ উত্তর কোরিয়ার মতো শত্রু দেশের সাথে আলোচনার টেবিলে বসেছেন। এছাড়া আমেরিকার গণতান্ত্রিক কাঠামো ও বিচার বিভাগীয় যথেষ্ট শক্তিশালী, সুতরাং যা এককভাবে কোনো পাগল সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে বাধা দেবে বা বাধা দেয়। ট্রাম্পের সিদ্ধান্তগুলি বিশ্ব রাজনীতির মেরুকরণ বাড়িয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। পুরনো মিত্রগুলোর মধ্যে দূরত্ব তৈরি করেছে, এটাও সত্যি। তবে এটি সরাসরি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ও বিশ্বশক্তির ভারসাম্য কিভাবে বজায় থাকে তার উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধটি ছিল সরাসরি সংঘাত, কিন্তু বর্তমানে সংঘাতগুলো বর্তমান যে কোনো যুদ্ধ বহু স্তরের দাবা খেলা, মস্তিষ্কের খেলা। এখানে আমেরিকা সরাসরি যুদ্ধে নামতে না চাইলেও ইসরায়েলের রক্ষা কবচ হিসাবে সে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ইরান হিজবুল্লাহ বা হুতিদের মাধ্যমে চাল দিচ্ছে। এখানে কোনো একটি ভুল চাল পুরো মধ্যপ্রাচ্য বা বিশ্ব অর্থনীতির তেল সরবরাহকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। আর মানুষের আবেগ ও চরমপন্থা, হিটলার যেমন জার্মানদের আবেগকে হাতিয়ার করে অস্ত্র বানিয়ে বর্তমানে ওই অঞ্চল ধর্মীয় জাতীয়তাবাদী আবেগকে একই রকম বর্তমানে ইরান ব্যবহার করছে। যেমন হিটলার জার্মানদের আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। যখন মানুষের আবেগ চরমে পৌঁছায় তখন নেতারাও অনেক সময় সেই পরিস্থিতি নিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেন না। শুরুতে কেউ ভাবে না যে পরিস্থিতি এতটা ঘোলাটে হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সম্মান বাঁচাতে গিয়ে সবাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে তেলের অর্থাৎ অয়েলের বা হরমুজ প্রণালীর যে তেল সংকট, এটা বিশ্বযুদ্ধের সাদৃশ্য পরিস্থিতি তৈরি করেছে। বিশ্বের আমরা জানি, আমি আমার আগের প্রতিবেদনে হরমুজ প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এই বিশাল অংশটা দিয়ে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামে, যা নেমেছে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি দেখতে পাওয়া যায়। দেশগুলির মধ্যে চরম উত্তেজনা ও সংঘাতের জন্ম দেয়। বিশ্ব অর্থনীতিতে এই যে আঘাত, হরমুজ প্রণালী বন্ধ করে তেলের সরবরাহ কমিয়ে দিয়ে ইরান বিশ্ব অর্থনীতিতে বিশ্ব বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী করে দিয়েছে এবং প্রতিটি দেশের উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। ফলে দেশগুলির মধ্যে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য এই হরমুজ প্রণালী দায়ী। আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিম দেশগুলির সাথে ইরান ও তার মিত্রদের সরাসরি সামরিক সংঘাতের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালী। এক পক্ষ অবরোধ করেছে, অন্য পক্ষ সামরিকভাবে সামরিক পাহারা দিয়ে অবরোধ মুক্ত করে চলাচলটাকে সুসংহত করার চেষ্টা করছে। এর ফলে যে কোনো মুহূর্তে বড় যুদ্ধ সংগঠিত হতে পারে। ভারতও তার প্রয়োজনীয় যে অপরিশোধিত তেল তার একটা বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে। আমি আমাদের আগের প্রতিবেদনে অনেকবার আলোচনা করেছি। এই সরবরাহ বন্ধ হলে ভারতের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যার ফলে ভারত রাশিয়ার মতো বিকল্প ব্যবস্থাগুলো বা বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে বা ঝুঁকছে। এবং সাম্প্রতিক সময় এই এলাকায় বেশ কিছু সংঘাতের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের ভয়ে এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিটি দিন 129টি জাহাজ চলাচল করত, এখন বর্তমানে প্রায় তার সংখ্যা নেই বললেই চলে। প্রায় 2000টি জাহাজ পারাপারের অপেক্ষায় আটকে আছে।
ইরান এই পথটাকে অবরুদ্ধ করে নিয়ন্ত্রণ করছে, বিশ্বের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে আমেরিকা ও তার মিত্র শক্তিরা সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তা খোলার চেষ্টা করে অবরুদ্ধ মুক্ত করার চেষ্টা করছে। পাল্টাপাল্টি এই সামরিক যে অবস্থান বর্তমানে পরিস্থিতিকে একটি বৈশ্বিক যুদ্ধের বা বিশ্বযুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে। যদিও হরমুজ প্রণালী দিয়ে চীনের তেল ও গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে শুরু করে, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে চীনের প্রায় 90% তেল সরবরাহ হয়। এটা যদি বাধাগ্রস্ত হয়, চীনের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, চীন বা অন্যান্য বড় শক্তি এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। যদি চীন মধ্যপ্রাচ্যের কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়তে চায় না বা জড়িয়ে পড়তে অনিচ্ছুক, কিন্তু ধরা যাক চীন যদি মনে করে যে তাইওয়ান দখল করা এটি হচ্ছে সঠিক সময়, কারণ যারা তাকে বাধা দেবে তারা অন্যদিকে যুদ্ধে ব্যস্ত, এই সময়টি হবে সবচেয়ে উপযুক্ত সময় তাইওয়ান দখল করার। খোদ জিনপিং প্রেসিডেন্ট চীনের, তিনি যদি এটিকে একটি সুযোগ হিসাবে দেখেন, তাহলে এটি একটি বড় সংঘাতের দিকে এগাবে এবং এইখানে এই সংঘাতটি এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আংশিক কারণ হলো এই সংঘাতের ফলে তাদেরকে, অর্থাৎ চীনকে যারা বাধা দিতে পারত, তারা যদি অন্য সংঘাতের সঙ্গে জড়িয়ে থাকে, চীন সেই সুযোগটা ব্যবহার করে তাইওয়ান দখল করার কাজে লিপ্ত হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো একটা কথা বলেছিলেন যে যুদ্ধ শুরু করার চেয়ে শান্তি স্থাপনা করা বেশ কঠিন। আমার মনে হয় তিনি ঠিক বলেছিলেন। একবার যদি যুদ্ধ শুরু হলে প্রাণহানি ঘটতে থাকলে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তারা তখন এই যুক্তি দিতে শুরু করে, ইতিমধ্যে যারা আত্মত্যাগ করেছে তাদের সম্মানে এই যুদ্ধ চালিয়ে যেতেই হবে। যেমন ইরানের ক্ষেত্রে বর্তমানে এই যুদ্ধে ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনির নিহত হয়েছে, কিন্তু ইরান তার প্রতিশোধ হিসাবে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এখানে আমাদের আবেগ ও আত্মমর্যাদার মতো বিষয়গুলি বড় ম্যাটার করে। কেন অনেক সময় নেতারা নতি স্বীকার করতে চান না। বর্তমানে এরকম আরও একটি পরিস্থিতি, যেটা ইউরোপে পুতিন ইউক্রেনকে যে আক্রমণ করেছে, সেখানে পুতিনের এটি যে তার নতি স্বীকার করা, পুতিনের এটি একটি বড় উদাহরণ। কীরকম? ইউরোপ ইউক্রেন আক্রমণ করে তিনি মনে করেন একটা বিশাল ভুল করেছেন, কিন্তু তা তিনি স্বীকার করতে চান না, কারণ এতে ক্ষয়ক্ষতি বাড়তে থাকলেও তিনি জয়ের দাবি করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি বিবিসিতে একটি সাক্ষাৎকারে বলেন, পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন। তার মতে পুতিন ইউক্রেনে যে রাশিয়ার যে আগ্রাসন, কেবল এটি একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি বৈশ্বিক সংঘাতের একটি সূচনা। জেলেনস্কি বিশ্বাস করেন যে পুতিন কেবল ইউক্রেনেই থেমে থাকবে না, তিনি এই যুদ্ধকে বৃহত্তর আদর্শিক লড়াই হিসাবে দেখেন, যেখানে রাশিয়া বিশ্বের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে বদলে দিতে চেষ্টা করবে। তার যুক্তি হলো, ইউক্রেন এখন এই যুদ্ধের প্রথম সারিতে রয়েছে। এমতাবস্থায় গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের এই সংকটের যে আবহ সৃষ্টি করছে, তাতে একটা বিশ্বযুদ্ধের সম্ভাবনা প্রবল করে তুলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কেবল প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় ভয়াবহ আকার নিতে পারে। ইসরায়েল, হামাস, হিজবুল্লাহর মধ্যে যে লড়াই ইরানকে সরাসরি সংঘাতে টেনে এনেছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎপরতা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলেছে। ইয়েমেনের হুতিরা কাল সরাসরি ইসরায়েলের এগেনস্টে বা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফলে ইসরায়েলের বিরুদ্ধে তিনটি ফ্রন্ট ওপেন হয়ে গেছে, তিনটে ক্ষেত্র হচ্ছে। এক হচ্ছে ইরান, দ্বিতীয় হচ্ছে হিজবুল্লাহ, তা লেবাননের হিজবুল্লাহ, তৃতীয় হচ্ছে
ইয়েমেনের হুতি গোষ্ঠী। ফলে এই অঞ্চলটি বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্র হওয়ায় এখানকার যুদ্ধ মানে পুরো বিশ্বকে প্রভাবিত, পুরো বিশ্বের অর্থনীতিতে ধস নামতে পারে। এছাড়াও এশিয়ার বিভিন্ন অঞ্চলে, আমি আগেই বললাম যে এশিয়ার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা রয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে চীন সাগর ও তাইওয়ান অঞ্চল। চীন ও তাইওয়ান নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং সামরিক শক্তি প্রদর্শন করতে তারা দ্বিধা করছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অর্থাৎ জাপান, ফিলিস্তিন এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে চায়। এই সংঘাত মানে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি অর্থাৎ যুক্তরাষ্ট্র চীনের মধ্যে সরাসরি মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে, যা মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যায়। ভারত চীন সীমান্ত এশিয়ার দুই জায়েন্ট একটা চাপা উত্তেজনা রয়েছে। হিমালয় সংলগ্ন LACতে গত কয়েক বছর ধরে ভারত ও চীনের মধ্যে যে একটা অস্থিরতা চলছে তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি। গালওয়ান উপত্যকার মতো ঘটনা পুনরাবৃত্তি যে কোনো সময় বড় ধরনের যুদ্ধের আকার, সীমান্ত যুদ্ধের রূপ নিতে পারে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশকে এক বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধর দীর্ঘস্থায়ী অস্থিরতা। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তাকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে নিরাপত্তাকে রাশিয়ার এই আক্রমণ। এই যুদ্ধে ন্যাটো দেশগুলি পরোক্ষভাবে অংশগ্রহণ এবং রাশিয়ার পারমাণবিক হুমকির ফলে এটি যে কোনো সময় আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। বর্তমান বিশ্ব এখন গ্লোবালাইজড, অর্থাৎ এক জায়গার যুদ্ধ অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, অন্য জায়গায় খাদ্য সরবরাহ, জ্বালানির দাম, শেয়ার বাজারে সরাসরি প্রভাব ফেলে। তাই উত্তেজনা নিয়ে আমাদের এই উদ্বেগ অত্যন্ত যৌক্তিক। কূটনীতি এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত না হলে মানবজাতি এক কঠিন সংকট বা বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে। এই এত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমরা বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। যে কোনো সময় যে কোনো ক্ষেত্র থেকে যে কোনো ফ্রন্ট একটা বড় সংঘাতের মুখোমুখি হলে তা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। কিন্তু আশার বিষয় হচ্ছে বর্তমানে পরমাণু অস্ত্র এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থার কারণে বড় শক্তিগুলি কিছুটা হলেও নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে। তবে পরিকল্পনা থাকলেও যুদ্ধের শুরুটা অনেক সময় হয় ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া একটা আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে, যেখানে কেউ হার মানতে রাজি থাকে না। তাই আমাদেরকে খুব সাবধানে এখন পর্যবেক্ষণ করতে হবে যে আজকের এই মধ্যপ্রাচ্য বা গোটা বিশ্বের অবস্থাটা কোন দিকে যায়, এবং আমরা নিশ্চয়ই আশা করব আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে সব পক্ষই আসবে এবং শেষ পর্যন্ত একটি শান্ত পৃথিবী আমাদেরকে উপহার দেবে। আশা করি প্রতিবেদনটি ভালো লাগবে আপনাদের। অনুগ্রহ করে প্রতিবেদনটি সাবস্ক্রাইব করুন এবং এটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।